হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি খুব ভালো আছি। সব সময় আমি ভালো থাকি, চেষ্টা করি আপনাদেরও ভালো রাখার। আমি বিচিত্রা দিদি গান দিয়ে, গল্প দিয়ে, কবিতা দিয়ে আপনাদের মন জয় করার চেষ্টা করি। আপনারা শুনতে থাকুন। আজ আমি চলে এসেছি একটা খুব সুন্দর গল্প নিয়ে। গল্পটির নাম হচ্ছে প্রতিশোধ। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা একটা ছোটদের শ্রেষ্ঠ গল্পের এটি একটি অন্যতম গল্প। তো শুরু করি। মেইন রোড থেকে একটা সরু মেঠো পথ ধান ক্ষেতের বুক চিরে সোজা নদীর দিকে এগিয়ে গেছে। এই পথের ধারে, মানে ধান ক্ষেতটা যেখানে শেষ হয়ে জমিটা একটু উঁচু হয়েছে, ঠিক সেইখানেই বহুদিনের পুরানো একটি ছোট্ট বাড়ি আছে। বাড়িটা নাকি বিক্রি হবে, সেই মর্মে বিজ্ঞাপনও দেওয়া হয়েছে খবরের কাগজে। কিন্তু এমনই একটা অসম্ভব রকমের দাম দেওয়া হয়েছে যে বাড়িটার জন্য বিজ্ঞাপন দেখে বাড়ি কেনা তো দূরের কথা, লোকে হেসেই অস্থির। কাজেই খদ্দের আর আসে না। একে পুরনো ভাঙা ছোট্ট বাড়ি, তাও শহরের বাইরে, অনুন্নত এক গ্রামে। তবে পরিবেশটা খুব মনোরম। এ বাড়ি যিনি যখন করেছিলেন, তিনি যে প্রকৃতিপ্রেমিক ছিলেন তা নির্দ্বিধায় বলা যায়। যাই হোক, বাড়িটার দাম খুব বেশি হলেও 1010 টাকা হওয়া উচিত। তার জায়গায় দাম চাওয়া হচ্ছে কিনা 50,000 টাকা। কাজেই কে কিনবে ওই বাড়ি? অবশেষে একদিন বাড়ি কেনার খদ্দের এলো। তখন সবে সন্ধে হয়েছে। 25-26 বছরের একটি ছেলে বাড়ির দরজায় এসে কড়া নাড়ল। খট খট খট। কে? সশব্দে দরজা খুলে বেরিয়ে এলেন একজন ভদ্রমহিলা। তারপর বেশ সন্দেহের চোখে ছেলেটির দিকে তাকিয়ে বললেন, কি চাই? ছেলেটি ভদ্রমহিলার চোখ মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। কি ভয়ঙ্কর রাশভারী মহিলা রে বাবা! বলল, আগে আমি একটা বিজ্ঞাপন দেখে। ও, বিজ্ঞাপন দেখে? হ্যাঁ, মানে এই বাড়িটা আপনি বিক্রি করবেন বলে কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন না, তাই বাড়ি কেনবার জন্য আমি এসেছিলাম। ভদ্রমহিলা হেসে বললেন, তুমি বাড়ি কিনবে? হ্যাঁ। এর দাম কত জানো? জানি, 50,000 টাকা। এত দাম জেনেও কিনবে? কিনবো। কিন্তু কেন? বাড়িটা আমার খুব পছন্দ, বাড়িটা আমার চাই চাই। ভদ্রমহিলা ছেলেটির পা থেকে মাথা পর্যন্ত আর একবার বেশ ভালো করে দেখে নিয়ে বললেন, তুমি আমার সঙ্গে রসিকতা করছো না তো? না না, রসিকতা কেন করব? তাহলে ভেতরে এসো। ছেলেটি ভেতরে ঢুকলো। ভদ্রমহিলা ছেলেটিকে ঘরে নিয়ে গিয়ে একটি নড়বড়ে চেয়ারে বসতে দিয়ে বললেন, বসো একটু। ভর সন্ধেবেলায় যেমন এসেছো, আমি একটু তুলসী তলায় সন্ধেটা দেখিয়ে আসি। ছেলেটি বলল, ঠিক আছে ঠিক আছে, আমি বসছি, আপনি আপনার কাজ সেরে আসুন। ভদ্রমহিলা ঘরে একটি ছোট্ট লণ্ঠন জ্বেলে ছেলেটিকে বসিয়ে রেখে সন্ধে দিতে চলে গেলেন। ছেলেটিও বসে রইল চুপচাপ। বসে বসে ঘামতে লাগলো। একবার পকেট থেকে রুমাল বের করে মুছে নিল কপালটা। তারপর এক সময় দেখল ভদ্রমহিলা আসছেন। ভদ্রমহিলা এসে তেমনই গম্ভীর মুখে বললেন, তুমি তাহলে সত্যি সত্যিই বাড়িটা কিনবে? হ্যাঁ। লোকে আমায় পাগল বলে, কিন্তু আমি দেখছি তুমি আমার চাইতেও পাগল। কেন?
এ কথা বলছেন কেন? ছেলেটি বলল, কেন বলবো না, এই বাড়ির কখনো এত দাম হয়? এর দাম 5 থেকে 7 হাজারের বেশি কোনো মতেই নয়। তবু তুমি যদি খুব বেশি দাম দিতে চাও বা অন্য কেউ দিতে চায়, 10 হাজারের বেশি তো নয়। সেক্ষেত্রে আমি চাইছি 50,000 টাকা, অথচ দাম আমি 1 পয়সাও কমাবো না। এটাই আমার জেদ। আমার শ্বশুরের ভিটে আমি যখন ছেড়ে যাবই ঠিক করেছি, তখন অসম্ভব রকমের একটা দাম না পেলে আমি যাব না। ছেলেটি বলল, আমারও জেদ, এই রকম অসম্ভব রকমের একটা দাম দিয়েই আমি এই বাড়িটা কিনব। কেননা এমন একটা নিরিবিলি জায়গায় আমি খুঁজছিলাম, কিন্তু এইরকম অসম্ভব রকমের দাম আপনি বাড়িটার জন্য চাইছেন কেন, তা কি জানতে পারি? ভদ্রমহিলা বললেন, সে অনেক কথা, দাঁড়াও, আগে তোমাকে একটু শরবত করে দেই। অনেকক্ষণ এসেছো তুমি। না না, থাক না, আবার ওসব কেন? যা, তাই কি হয়? আমি গরিব মানুষ, আমি তো তোমাকে সন্দেশ রসগোল্লা খাওয়াতে পারবো না। চাও আমি খাই না, সামান্য একটু শরবত ছাড়া কি বা খাওয়াতে পারি তোমাকে? এই বলে ভদ্রমহিলা পাশের ঘরে চলে গেলেন শরবত তৈরি করতে। একটু পরেই একটা কাঁচের গ্লাসের 1 গ্লাস শরবত এনে ছেলেটির হাতে তুলে দিলেন। ছেলেটি পরম তৃপ্তির সাথে চোঁ চোঁ করে খেয়ে নিল শরবতটুকু। ভদ্রমহিলা বললেন, হ্যাঁ, যে কথা বলছিলাম, তুমি জানতে চাইছিলে না বাড়িটার জন্য এমন অসম্ভব রকমের দাম আমি কেন চাইছি? হ্যাঁ, চাইছি তো, বলুন না। তাহলে শোনো, বলে ভদ্রমহিলা মর্মান্তিক ঘটনার কথা বলে চললেন। আমার একটি ছেলে ছিল, ঠিক তোমারই মতো, ঠিক তোমার মতোই বয়স ছিল তার, বড় আদরের। ওই একটাই ছেলে আমার, সংসারে আমার আর কেউ নেই। ছেলেটি যখন মাত্র 1 বছরের, তখন সে তার বাবাকে হারিয়েছে। আমি বিধবা মানুষ, ওর বাড়িতে কাজ করে অতি কষ্টে ছেলেকে প্রতিপালন করি, কিন্তু কপাল গুণে ছেলেটি বদ সঙ্গে মিশে যেমনই অবাধ্য, ঠিক তেমনই বকাঠে মেরে গেল। একদিন সে কাল আসছি বলে সেই যে গেল, তারপর আর অনেক দিন ফিরল না। আমি কেঁদে কেঁদে সারা, অনাহারে, অনিদ্রায় ও দুশ্চিন্তায় আমি পাগল হয়ে উঠলাম প্রায়। এমন সময় একদিন সন্ধেবেলায় হঠাৎ সে ফিরে এলো। তার হাতে একটা দামি সুটকেস, কেমন যেন গম্ভীর তার মুখ, কিছু খেলো দিল না, আমার সঙ্গে কথা পর্যন্ত বলল না। আমি কথা কইতে গেলে মুখ ঝামটা দিয়ে উঠলো আমাকে, চোখ লাল করে বলল, আমার শরীর ভালো নেই, আমাকে বেশি বকিও না। আমিও তো আমার ছেলের মেজাজ জানি, তাই আর কিছু বললাম না। বদরাগী ছেলে আমার, দৌড়াতে যাই করুক, ও যে ঘরে ফিরে এসেছে তাতেই আমার মন শান্ত হলো। সেদিন মাঝরাতে একটা চেঁচামেচি শুনে হঠাৎ ঘুমটা ভেঙে গেল আমার। ঘুম ভাঙতেই শুনতে পেলাম
আমার ছেলের ঘর থেকে উত্তেজনাপন্ন কথা কাটাকাটির শব্দ ভেসে আসছে। আমি তাড়াতাড়ি গিয়ে দরজাটা ঠেলে দেখলাম দরজাটা ভেতর থেকে বন্ধ। কে যেন বলছে, কি বলছিস তুই? 5 লক্ষ টাকা ছিল তাইতে, সোনা ছিল, হিরে ছিল, বল কোথায় রেখেছিস সুঠেশ? আমার ছেলের গলা শোনা গেল, জানি না। তোকে বলতেই হবে, ডাকাতি আমরা সবাই করেছি। তোর হাত দিয়ে মাল পাচার করে আমরা পুলিশের সঙ্গে লড়াই করেছিলাম। আমাদের এক বন্ধু তো মারাই গেল পুলিশের গুলিতে। তোকে কোনো সংঘর্ষে যেতে হয়নি, তবু তুই বিশ্বাসঘাতকতা করে পালালি কেন? আমার ভাগটা অন্তত দে। আমার ছেলে বলল, না, দেব না। যদি প্রাণে বাঁচতে চাস তো ফুটে যা এখান থেকে। এখনো বলছি বকরা দে, না হলে কিন্তু বিপদ হবে। ও মাল তুই হজম করতে কিছুতেই পারবি না। আমাদের বঞ্চিত করে তুই যে ফুটুনি মারবি, সেই ফুটুনি কিন্তু আমরা সহ্য করব না। তুই চলে যা, আমি পরে দেখা করব। পরে কি করে দেখা করবি? তুই তো আর এ তল্লাটে থাকবি? বল ওগুলো কোথায় লুকোলি? সুটকেসটাই বা কোথায়? বলবো না। এই বাড়িতেই কোথাও না কোথাও লুকিয়ে রেখেছিস তুই। এখনো সময় আছে, বাঁচতে চাস তো বল। বলছি তো বলবো না। তবে রে, বলার সঙ্গে সঙ্গে একটা শব্দ, গ্রুম। তারপরে দেখলাম মুখে কালো কাপড় ঢাকা দিয়ে কে যেন একজন ঝড়ের বেগে বেরিয়ে গেল ঘর থেকে। আমি বুঝতে পারলাম ব্যর্থ মনোরথ হয়ে আমার ছেলেকে হত্যা করে সে চলে গেল। আমি ছুটে গিয়ে ঘরের মেঝে রক্তাপ্লুত অবস্থায় পড়ে থাকা আমার ছেলেকে বুকে তুলে নিলাম। কিন্তু ততক্ষণে সব শেষ। সে একবার শেষবারের মতো মা বলে ডাকতে পারল না আমাকে। এই পর্যন্ত বলে ভদ্রমহিলা থামলেন। তারপর আবার বললেন, সেই থেকেই আমি আমার ছেলের হত্যাকারীর প্রতিশোধ নেবার জন্য উঠে পড়ে লাগলাম। কিন্তু কি করে কি করি? আমার গায়ের গয়নাগাটি যা কিছু ছিল সব বিক্রি করে খবরের কাগজে একটা বিজ্ঞাপন দিলাম বাড়িটার অসম্ভব দাম চেয়ে। কারণ আমি জানতাম একটি কথা, আমি জানতাম এই রকম অসম্ভব দাম চাইলে কেউ কেনা তো দূরের কথা, হেসেই অস্থির হবে। কিন্তু একজন আমার ছেলের হত্যা, সে ওই টাকা ও সোনা দানার লোক সহজে ছাড়তে পারবে না। আমি যত অসম্ভব দামই চাই না কেন, তত দাম দিয়েই বাড়িটা সে কিনবে। তারপর দেয়াল ভেঙে মেঝে খুঁড়ে ঠিক বের করে নেবে সব কিছু। এমন সময় তুমি এমন করছো কেন? কি হলো বাচ্চা? ছেলেটি বলল, আমার পা মাথা যেন কেমন করছে। সে কি? হ্যাঁ, আমার চোখ ঝাপসা হয়ে আসছে। আহারে বাছা আমার, কেমন যেন বমি বমি পাচ্ছে। ভদ্রমহিলা বললেন, তা ওরকম একটু হবেই তো বাছা। আমি যে শরবতের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছিলাম, এ তো নয়, মিষ্টি মিষ্টি বিষ। খাবার সময় বোঝা যায় না, কাজ শুরু হয় খাবার একটু পরেই। তুমি আমার ছেলের হত্যাকারী। আমার ছেলেকে তুমি যেখানে পাঠিয়েছো সেখানে কি তোমাকে না পাঠিয়ে আমি থাকতে পারি?
ছেলেটি ঘোলাটে চোখে অসহায়ভাবে একবার তাকালো ভদ্রমহিলার দিকে। ভদ্রমহিলা বললেন, আর একটু পরেই তুমি মরে যাবে, আর একটু পরেই তুমি মরবে। কি আনন্দ, কি আনন্দ! আমার আজকের মতো আনন্দ আমি সারা জীবনে উপলব্ধি করতে পারিনি। ছেলেটি একটু একটু করে মুটিয়ে পড়ল, তার দেহটা আস্তে আস্তে স্থির হতে শুরু করলো, কঠিন থেকে কঠিনতম হতে শুরু করলো, আর নীল ফুটে। তো কেমন লাগলো আমার গল্পটি শুনে আপনারা বলবেন। এই গল্পটি আমি বলতে চেয়েছি সব ছেলে মেয়েদের শিক্ষা দেওয়ার জন্য। যৌবনকালে অনেক ছেলে মেয়ের দিক ঠিক রাখতে পারে না লোভের বশবর্তী হয়ে। আমি তোমাদের বলবো, ইয়াং জেনারেশনদের, তোমরা লোভের বশবর্তী হয়ে এমন কোনো কিছু করে বসো না, এমন সঙ্গ নিও না, এমন সঙ্গের সঙ্গে মিশো না যে নিজেদের জীবনটাই বরবাদ হয়ে যাবে। দেখো, এই ছেলে দুজোড়াই ভুল করেছিল, তাই কেউ বাঁচতে পারল না। তো এই থেকে তোমরা শিক্ষা নাও, অন্যায় জীবনে করবে না, অন্যায়কে প্রশ্রয় দেবে না, অন্যায় মেনে নেবে না, এবং পরের সব জেনারেশনদেরকেও তোমরা শেখাবে যে অন্যায় থেকে তোমরা অনেক দূরে থাকো। তাহলে সুস্থভাবে, সচ্ছলভাবে, আনন্দিত হয়ে জীবন উপভোগ করতে পারবে।